যেসব মেয়েদের এই ডিসিপ্লিন ঠিক নেই তাদেরই দাড়ি হবে, মোষ হবে, বুকে লোম গজাবে, ঘাড় কালো হবে, বগল কালো হবে, মাসিক হবে না, মাথায় টাক পড়বে, ব্রণ হবে, বাচ্চা হবে না, পিসিওএস হবে, পিসিওডি হবে সোজা এসে। আর যে সকল পুরুষের ভিতরে এগুলো অ্যাবসেন্স থাকবে তাদের ইরেকটাইল ডিসফাংশন হবে, একটা সময় পুরুষত্ব থাকবে না। যারা জেকে লাইফস্টাইল ফলো করে কিন্তু রাত জাগে, তাহলে আইসে বলবেন না যে আমি আপনারে ফলো করি, বলবেন যে আমি চেষ্টা করতেছি এখনও পারি না। ফলো করি বলার জন্য কি কি ক্রাইটেরিয়া লাগবে আমি একটা একটা করে ব্যাখ্যা করতেছি। যারা সুস্থ, আপনি যে সুস্থ, আপনি বরফের দেশে নিলেও আপনি সার্ভাইভ করবেন, আপনার মরুভূমিতে ফেলায় দিলেও আপনি জীবন নিয়ে চলে আসবেন। ইসলামে যা বলে আমরা তাই বলি, কারণ শান্তির ধর্ম এটা, এবং ইনার পিসের জন্য এর কোনো বিকল্প নাই। তাহলে জিকির করা, তাহাজ্জুদ পড়া, চোখের পানি ফেলা, রোজা রাখা, 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে পড়া, দান সাদাকা করা, এগুলো সবই জেকে লাইফস্টাইলের ভিতরে। অতএব এগুলো কোনো ডায়েট ফায়েট না। যারা বলে ডায়েট ফায়েট, এরা মানে ডায়েটের ডও বোঝে না, জেকে লাইফস্টাইল যেও বোঝে না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আপনারা কি সবাই সুস্থ থাকতে চান তো নাকি? যাক, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে কিভাবে সুস্থ থাকতে হবে সেই নলেজ আমাদেরকে দিয়েছে, আলহামদুলিল্লাহ। এবং আসলে তিনি আমাদের কল্যাণ চান, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। এটা আপনারা বিশ্বাস করেন কিনা? তাহলে ওনার দেওয়া নিয়মকানুনগুলোকে আপনারা মানে কল্যাণ মনে করেন কিনা? আসলেই দেখে বুঝা বলেন। তবে বিশ্বাস করা মানে জানেন তো, মানে মনে প্রাণে বিশ্বাস করা, কাজে পরিণত করা বিশ্বাস। ধরেন আপনি মুসলমান, বিশ্বাস করেন নামাজ পড়া দরকার, বাট আপনি ইচ্ছাকৃতভাবে পড়েন না, তাহলে সেটা কি বিশ্বাস হইল নাকি? তা এখন আল্লাহ বলছে রাত্রে ঘুমাইতে, আমি ঘুমাই না, জেগে থাকি, দেরি করে ঘুমাই, তা এখন এটা কি মর্যাদা দেওয়া হইল? আল্লাহ বলেছেন হালাল তয়েব খেতে, আমি খেলাম না, যা খুশি খেলাম, সেটা কি ওনার সেই মর্যাদা পেল কিনা? মানে এখন এই হালাল তয়েব খেতে বলেছেন আমাদেরকে, তো এটা কি আমাদের উপরে তিনি জুলুম করেছেন? নাউজুবিল্লাহ। তাইলে যারা হালাল তয়েব খাবে না তারা নিজেরাই নিজেদের প্রতি জুলুম করছে, এবং এর ফলে আপনাদের রোগ তৈরি হয় 60 থেকে 70 ধরনের রোগ। জেকে লাইফস্টাইল বলতে কি বুঝেন, বা জেকে লাইফস্টাইল মানে কতখানি গভীরে কাজ করে, এটা অনেকেরই ধারণা নেই। তো আমরা একেবারে মলিকুলার লেভেলে, সেলুলার লেভেলে, জিন লেভেলে আপনাদের পরিবর্তন ঘটায়, কিন্তু জিনিসটা আমি সহজভাবে বলি বলে আপনাদের কাছে জিনিসটা সোজাই মনে হয়, তবে জিনিসটা সহজ নয়। একটা মানুষ রুগী হয় তার অনেকগুলো কারণ আছে। আপনারা জানেন অনেকে বলে জিনের প্রবলেমের রুগী হয়, এটা কিন্তু একদম মিথ্যাও না, সত্য। তবে জিন পরিবর্তন করা সম্ভব, এটা আপনারা অনেকে জানেন না। যেমন ধরেন পাহাড়ি যারা আছে, তা এখন সমতলে আছে, কিন্তু পাহাড়ে এক সময় তারা ছিল অনেক পুরুষ ধরে, নাকি? তাদের যে কাফ মাসেল বুঝেন, এই যে পায়ের যে মাসেলটা, এগুলো সব বড় বড় হয় কিনা? কেন হয়? কাফ মাসেলটা তাদের কেন উন্নত? এটা কি? তাই সে তো উঠে না, তো এটা জেনেটিক্যাল না? এটা জেনেটিক্যাল না? কথা তাদের গঠনে এটা চলে আসছে, বুঝতে পারছেন কথা? তাহলে জিন তো ঠিক আছে, কিন্তু আমি চাইলে আবার চেষ্টা করলে হয়তো ওইটা না পারলেও কাছাকাছি একটা আমি কাফ মাসেল বানাইতে পারি। তার জন্য আমাকে অবশ্য এমনি এটা জিন প্রদত্ত না, আমাকে এবার জিমে যাইতে হবে, কাফের ব্যায়াম করতে হবে ওজন নিয়ে নিয়ে, এবং দীর্ঘদিন পরিকল্পনা করে আমার কাফ মাসেলটাকে আমি ওই লেভেলে নিয়ে আসতে পারবো কি না? বুঝেন? আচ্ছা, তা এখন আমাকে যদি আনতে হয় তাহলে আমাকে খাবার খেতে হবে, প্রোটিনযুক্ত খাবার খেতে হবে, ভালো খাবার খেতে হবে, আমাকে ভালো ব্যায়াম করতে হবে, ভালো বিশ্রাম করতে হবে, ফোকাস করতে হবে, কাফ মাসেলটাকে ফোকাস করে আমাকে ট্রেনিং করতে হবে। ঠিক আছে, বুঝতে পারছেন? তাহলে আমারও হবে, হয়তো ওরকম হবে কিনা জানি না, বা ওর চেয়ে ভালো হবে কিনা জানি না, তবে হবে যে হবে এটা সত্যি। তাহলে আমার জিনে নাই, কিন্তু আমি বানাইতে পারি। তো ঠিক একইভাবে আপনার ডায়াবেটিসের জিন না থাকলেও আপনি ডায়াবেটিস বানাইতে পারেন। ধরেন গ্রামে কতজনের ডায়াবেটিস ছিল আগে? ধরেন 40 বছর আগে। এখনকার কথা জিজ্ঞেস করি না, উনি এখনকার কথা, আগের কথা জিজ্ঞেস করছে। আগে তো তেমন ছিল না, তাহলে এত এখন হয়েছে কেমনে? এবার আসেন এখনকার কথা, এখন বলেন যে এখন, তাহলে এখন এত হইলো কী করে? এত জিন কোথায় ছিল? এত জিনে ধরলো কি করে? তো তখন পরিশ্রম ছিল, এখন পরিশ্রম নাই। তখন তারা ন্যাচারাল খাইতো, এখন তারাও নষ্ট খাবারই খায়। তারাও এখন রাত জাগে, তাদেরও এখন টিকটক আছে,
হ্যাঁ, তাদেরও এখন মোবাইল নেটওয়ার্ক আছে, বুঝছেন, ওখানে তারাও এখন টিকটক করে, এখন তারা রাত্রে জাগে, এই হচ্ছে ঘটনা, দিনে ওঠে না, পরিশ্রম করে না। তো কারণ তো আছে, কারণ ছাড়া তো আর কিছু হয়নি। কি বোঝা গেল? বোঝার চেষ্টা করেন। তাহলে জিনের বিষয়টা বুঝছেন কিনা, যে পাহাড়িদের জিনগত কারণে তাদের যে মাসেল থাকে, কাফ মাসেল, বাট আপনি চাইলে চেষ্টা করলে বানাইতে পারবেন, কিন্তু আপনার মাসেলগুলা কোনো দিনই ওরকম হবে না যদি চেষ্টা না করেন, এরকমই থাকবেন। তাহলে আপনার ডায়াবেটিস নাই, চাইলে বানাইতে পারবেন, আবার আছে চাইলে সেটা থেকে রিভার্স করতে পারবেন। দেখেন, বুঝতে পারছেন? এটাই হচ্ছে আসল কথা। তাহলে খাবারের ভূমিকা হলো 80 ভাগ। আপনি জিম করতেছেন, মাসেলের ব্যায়াম করতেছেন, কিন্তু প্রোটিন খাইতেছেন না, কী হবে জানেন? ইনজুরি হয়ে বিছানায় পড়ে থাকবেন। যদি আপনি প্রোগ্রেসিভ লোড বাড়াইতে থাকেন এবং যদি প্রোটিন না খান, তাহলে কী হবে? ইনজুরি হয়ে পড়ে থাকবেন, কারণ আপনি লোড দিছেন কিন্তু বডিতে সেই প্রোটিন নাই যেটা তৈরি করবে, সেই প্রোটিন আপনি দিচ্ছেন না। তাহলে বডি তো তৈরি করতে পারছে না, লোড নিতে পারবে না, এক সময় পরে কী হবে? ইনজুরি হয়ে যাবে। যেমন একটা বিল্ডিং বানাইছেন, রড সিমেন্ট ইট বালু দিয়েছেন, সব খারাপ, তো এক সময় বিল্ডিংটা ভেঙে পড়বে, লোড নিতে পারবে না। বোঝা গেল? এটা বুঝছেন? দেখেন, বুঝেন কি না? এই সবাই বুঝছেন? তাহলে আজকে আপনারা দুর্বল, সেটাও আপনাদের 2 হাতের কামাই, আর আজকে আপনারা শক্তিশালী, সেটাও আপনার 2 হাতের কামাই। যারা শক্তি চর্চা করছে তারা শক্তিশালী আছে, যারা করে নাই তারা দুর্বল। তো বেশিরভাগ লোক কি শক্তি চর্চা করে কি করে না? তাহলে বেশিরভাগ লোক যে দুর্বল হবে, এই ব্যাপারে আপনাদের কোনো সন্দেহ আছে? তাহলে এই জিনিসটা স্বাভাবিক না অস্বাভাবিক? তাই স্বাভাবিক জিনিসটাকে আপনারা মেনে নিতে পারতেছেন না কেন? যে আমরা হ্যাঁ সবাই রুগী হওয়ারই আমরা প্র্যাকটিস করছি, আমরা রাত জাগছি, টেনশন করছি, উল্টাপাল্টা খাইছি, আমরা ব্যায়াম করি নাই, কায়িক শ্রম করি না, তো আমরা রুগী হওয়ার জন্য চেষ্টা করছি, এখন রুগী হয়েছি, এটা তো একটা স্বাভাবিক ব্যাপার, তাই না? তো এটাতে আপনারা মেনে নিতে পারতেছেন না কেন? আপনি কেন বলতেছেন যে আমার এই কষ্ট সেই কষ্ট? বাবার, এটা তো আপনার অর্জন, আপনি এই কষ্ট আপনি অর্জন করছেন, আপনার ওজনটা আপনি অর্জন করছেন, আপনার ফ্যাটি লিভার আপনি অর্জন করছেন, আপনি মনে করেন যে এই দুর্বলতা আপনি অর্জন করছেন, ক্যান্সার আপনি অর্জন করছেন, এটা তো আপনার 2 হাতের কামাই, এটা তো আপনি করছেন। এখন কেন আপনার খারাপ লাগতেছে? যে কে লাইফস্টাইল, এই যে শুধু আপনাকে আমরা দেখি না যে রিপোর্ট, আমি রিপোর্ট না দেখে আপনার চলাফেরা দেখে বলতে পারবো আপনি রুগী হবেন কি হবেন না, যদিও আমি জ্যোতিষী না। একটা লোক রাত জাগে, তাহলে কি রুগী হবে কি হবে না? তা আপনারা তো জ্যোতিষ হয়ে গেছেন। নষ্ট খায়, কথা কন, নষ্ট খায়, বেশি খায়, বারবার খায়, 6 বেলা খায়, হবে কি হবে না? তো তাহলে তো আপনারা তো মহাজ্যোতিষী, আমার চেয়েও বড়। তারপরে যে ব্যায়াম করে না সে হবে, টেনশন করে, সবাই বলেন, রোদ্রেও যায় না, ঘাসেও হাঁটে না, নিজের যত্নও নেয় না, শক্তি চর্চাও করে না, হ্যাঁ, কি হবে? কথা বলেন, কি হবে? এবার নিজেকে আয়নার দিকে তাকায় দেখেন আপনি কে। তো যদি দেখেন যে আপনার ভিতরে সব গুণাবলী উপস্থিত, তাহলে টেস্ট মেস্ট কিচ্ছু লাগবে না, আপনি ধরে নেন যে আপনি রুগী। এখন রুগী হন বা না হন, আপনি রুগী, কিন্তু এখনও হয়তো পুরো রুগী হন নাই, তো হবেন। আপনাকে কার্যক্রমটা খুব নিবেদিতভাবে চালায় যাইতে হবে, নিবিষ্টভাবে রাত জাগতে হবে, জম্মের খাওয়া খাইতে হবে মনোযোগ সহকারে, আর প্রচুর অলসতা বিলাসিতা করতে হবে একেবারে খুব ডেডিকেশন নিয়ে, আর সিরিয়াসলি চিন্তা করতে হবে যে চিন্তায় যেন আপনি হয়ে ওঠেন সেরা, আর প্রচণ্ড অনিয়ম করেই যেতে হবে, করেই যেতে হবে, করেই যেতে হবে, করেই যেতে হবে, কোনো থামাথামি নেই। তাহলে ইনশাল্লাহ আপনি একসময় দেখবেন সফল রুগী হয়ে ফেলে। হঠাৎ করে স্ট্রোক করে ফেলে না, হঠাৎ করে প্যারালাইসিস হয়ে যায় না, হঠাৎ করে ব্রেন স্ট্রোক করে না, হঠাৎ করে হার্ট অ্যাটাক করে না। এটা একটা দীর্ঘদিন ধরে প্রক্রিয়াটা ভিতরে চলতে থাকে, বুঝতে পারছেন? তো কেউ এসে 50 বছরে গিয়ে অ্যাটাক করে, কেউ 55-তে করে, কেউ 60-এ গিয়ে করে। এখন তার কি এক রাতে 100% ব্লক হয়েছে ভাবতেছেন? ও মা কেমনে, ও মা কেমনে? কিন্তু সে ভাব করে হ্যাঁ আমার হঠাৎ করে ব্লক, না না, এটা তোমার দীর্ঘদিন ধরে তুমি যে খাচ্ছ বেশি বেশি বারবার নষ্ট খাবার, আমি যে বলতেছি আমার লাগে টিস্কেরি মারতেছো, খাওয়া দাওয়া ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, মরেই যাবো, খামো না কেন? হ্যাঁ, আরো আমার লগে যে আরো মস্কারি করতে আসো, হ্যাঁ জাহাঙ্গীর কবির এই খাইতে দেন এই খাইতে দেন, ওরে বাবা মনে হয় যে আরে তুই আমার টাকায় খাইস, এই যে তুই কইছি এখন কবো দেখছো নি, মনে করো যে আমার টাকায় খায়, আমি তোর কারো ইন্ডিকেট করে বলি নাই, বুঝেন না কথা? সে কি আমার টাকায় খায়? তো সে বেশি খেলে আমার কি প্রবলেম? আর সে যদি নাও খায় তাতেও বা আমার কি লাভ হবে? সে কি না খাইলে আমি 10 টাকা পাই? ভাই আপনি রোজা রাখছেন, আমি কয় টাকা পাবো ভাই? আপনার টাকা বাঁচবে, আপনি খাইলে আপনার টাকা দিয়ে খাবেন, তা আমি যে নিষেধটা করতেছি না আমার উপরে চড়াও হয়ে যাইতেছে, আরে ভাই মনে হচ্ছে যে আমি আর সর্বনাশ করে ফেলাইতেছি, মনে হচ্ছে আমি আপনাদের শত্রু, অথচ আমি আপনাদের বাঁচাইতে আসছি। অনিয়মের ফলে রোগগুলো তৈরি হচ্ছে।
কয়টা রোগ? 60 থেকে 70টা রোগ। তাহলে আমরা কি ম্যালেরিয়া নিয়ে আলোচনা করতেছি, টাইফয়েড নিয়ে? এই যে বাচ্চারা যে হামে আক্রান্ত হলে, আমি তো এই বিষয়ে কিছু বলিনি, শুধু বলছি ইমিউনিটি বাড়ান, এটাই বলছি। তা আমি হাম নিয়ে তো ভিডিও বানাই না, আমার বলছে হাম, আমি কি হামের ভিডিও যারা হাম নিয়ে চিকিৎসা করে এরা বানায়? আমার বাচ্চারা, আমার ইমিউনিটি যদি ভালো থাকে, জেকে লাইফস্টাইল যারা ফলো করে, ওদের তো হাম হবে না, হলেও ভালো হবে, কোনো ওষুধ লাগবে না। আর হামের কোনো ওষুধ নেই। আমার কথা বুঝতে পারছেন? এটা সেলফ লিমিটিং ডিজিজ, নিজে নিজেই ভালো হয়ে যাবে, আর নাহলে নিজে নিজেই মরে যাবে, কিছু করার নাই। ব্যাপারটা বুঝছেন? তাহলে মরে কারা? যাদের ইমিউন সিস্টেম ভালো না, মানে মরে মানে কমপ্লিকেশন হয়, যাদের হাসপাতালে যাওয়া লাগে, যাদের নিউমোনিয়াতে টার্ন করে বা সেপ্টিসেমিয়া হয়ে যায়, আরও অনেক কিছু কমপ্লিকেশন হয়। কারা? যাদের ইমিউন সিস্টেম ভালো না। যেমন কোভিডে কোনো ভালো মানুষ তো মরার কথা না, মরছে কারা? দোজ হু আর ইমিউন কম্প্রোমাইজ, দোজ দে হ্যাভ কোমরবিড কন্ডিশনস। কোমরবিড কন্ডিশনস কাকে বলে? একসাথে ডায়াবেটিস আছে, প্রেশার আছে, অমুক আছে, তমক আছে, 8-10টা ওষুধ খায়, মানে অনেক রকম সমস্যা আছে, সিওপিডি আছে, অ্যাজমা আছে, হাবিজাবি মেলা কিছু একসাথে একটা লোকের আছে, সেটা হলো কোমরবিড কন্ডিশন। তার মানে অনেকগুলো সমস্যা, অনেকগুলো প্রবলেম একসঙ্গে। ব্যাপারটা বুঝতে পারছেন? তাহলে এরা মারা গেছে কোভিডে, তাই না? তো যদি কোভিডে যদি গরিবরা ধরতো, তাহলে গরিবরা তো সব মরে যাইতো, কারণ রাস্তাঘাটে ছিল গরিবরা, যারা পেটের দায়ে রাস্তায় নামছে, বুঝলেন? তাহলে তাদের তো কিছু হয় নাই। আর যারা ঘরের মধ্যে বৈশা লুকাইয়া ছিল, তাদেরকে কোভিড যায় যে ধরছে। অনেকে বলে যে স্যার কোভিড ওরা কি স্যার বড় লোক চেনে নাকি, এলিটদেরকে ধরছে, ওরা স্যার কেমনে বুঝে যে এরা বড় লোক, ওদেরকে ধরলো। আর যারা যে বস্তিতে যায় নাই কেন, ও কি ওর মনে হয় ইয়া ভালো, রুচি ভালো, যে সে বেছে বেছে একবার এলিট শ্রেণীদেরকে ধরছে। আমার কথা বুঝতে পারছেন? এর কারণ কি জানেন? কারণ হলো গরিবরা, তারা কায়িক শ্রম করে, তারা খেতে পায় না। আমার কথা বুঝতে পারছেন? তাদের মনে করেন যে পরিশ্রম করে জীবন চলে, যতটুকু ইনকাম করে ও দিয়ে খাওয়া পেটে জোটে না অনেক ক্ষেত্রে। তো এই জন্য তাদের অটো ফাস্টিং হয়, তাদের অটোই পরিশ্রম হয়, তারা সবসময় এগুলোর সাথে এনভায়রনমেন্টের সাথে থাকে, তারা রোদ্রে পড়ে, বুঝতে পারছেন, তারা বৃষ্টিতে ভেজে কাজ করে, তাদের ইমিউন সিস্টেম অনেক শক্ত ইমিউন সিস্টেম। আর যারা এলিট শ্রেণী, তাদের তো ডায়াবেটিস আছে, উচ্চ রক্তচাপ আছে, তাদের কোমরবিড কন্ডিশন আছে, ভিটামিন ডি কম, তারা কি মানে লিফটে চড়ে, তারপর হচ্ছে যে ওই কী করে ওয়াশিং মেশিন, ডিশ ওয়াশার, তারপর রহিমার মা, করিমার মা, সকিনার মা মাজা দিয়ে সংসার চালায়, এরা রিমোট কন্ট্রোল, ভয়েস কন্ট্রোল দিয়ে চালায়, এই তুমি এটা করো ওইটা করো হুকুম করে, হ্যাঁ। আর নাহলে রিমোটে টেপে, নাহলে সুইচ টেপে, নাহলে লিফটে বসে, ওখান থেকে নেমে গ্যারেজে গাড়িতে বসে। আলালের ঘরের দুলাল যা আছে, মনে করেন একটু মনে করেন যে একটু তাপমাত্রা একটু বেড়ে গেলে ঘামায় শেষ, কাশি হয়ে গেছে, সর্দি হয়েছে, মানে একটু ঘামাইছে শেষ, মানে পাকঘরেও যেন এসি থাকে, এটা হলে ভালো হইতো। যাক, তো এরাই হলো কোভিডে সবার আগে ইফেক্টেড হয়েছে, নাকি বুঝেন নাই কথা? এরাই কোভিডে আইসিইউতে গেছে, দোষ যাদের ইমিউন সিস্টেম। তাহলে ইমিউন সিস্টেম, এই যে ভিটামিন ডি 90-100 থাকতে হবে, 15 আসিল না যেগুলো মারা গেছে, পরে দেখা গেছে 10-15, যারা মারা গেছে তাদের ভিটামিন ডি 10-15। এটা গবেষণাপত্র আছে, কত হাজার হাজার লিটার আছে, যাকে আমি বললে হবে নাকি? আপনারা পড়ে দেখতে হবে এগুলো। তারপরে তাদের অনেকেরই ইনসুলিন অনেক বেশি ছিল, জানতোই না, এটা জানেও নাই। কারো সুগার বেশি ছিল, কারো সিআরপি বেশি ছিল, হ্যাঁ, হুমায়ের বেশি ছিল, এগুলো জানতো না, তারা কখনো করেনি। তো এই জন্য ইমিউন সিস্টেম আপনার ভালো আছে কিনা, তাহলে দেখেন আপনি 1, 2, 3, 4, 5, 6, 90, 100 ইমিউন সিস্টেম ভালো করতে হবে। কি বোঝা গেল ইনশাল্লাহ? তাহলে এবার হচ্ছে আমি কয়েকটা কথা বলবো, খুব মনোযোগ দিয়ে শোনেন। আমরা জেকে লাইফস্টাইলকে কয়টা বিষয়ে গুরুত্ব দেই। প্রথম হচ্ছে খাদ্য। খাদ্য হলো আমরা আমাদের জন্য উপযুক্ত খাবার, রিপোর্টের আলোকে যাদের ইনসুলিন বেশি, সুগার বেশি, তাদের জন্য যেটা উপযুক্ত, আবার যাদের সব নর্মাল তাদের জন্য প্রায় সব খাবারই তারা খেতে পারবে, হালাল তৈব যত খাবার আছে পৃথিবীতে। বোঝা গেল? তাহলে এটা কার কোন খাবার রেস্ট্রিকশন সেটা নির্ভর করে তার মেটাবলিক প্রোফাইলের উপরে নির্ভর করে, আন্দাজে না, অনুমান নির্ভর না, একেবারে বাস্তবধর্মী, এভিডেন্স বেসড। এই জন্যে তাকে আমরা কোন খাবার তার জন্য তৈব সেটা আমরা দিব। তাহলে যারা জেকে লাইফস্টাইল ফলো করে কিন্তু রাত জাগে, তাহলে আইসে বলবেন না যে আমি আপনারে ফলো করি, বলবেন যে আমি চেষ্টা করতেছি, এখনও পারি না, তবে শুরু করব, আমি চেষ্টা করতেছি, এটা কিন্তু বলবেন না যে আমি ফলো করি। ফলো করি বলার জন্য কি কি ক্রাইটেরিয়া লাগবে আমি একটা একটা করে ব্যাখ্যা করতেছি। তারপর অবশ্যই রোদ্রে যেতে হবে। যে বলে রোদ্রে যায় না, বা কাপড় পরে রোদ্রে যায়, বা নারকেল তেল মেখে রোদ্রে যায় না, গায়ে রোদ লাগায় না, এবং ভিটামিন ডি 90-100 বানাইতে পারে নাই, আইসে বলেন না যে আপনি আমাকে ফলো করেন, বলেন যে আমি চেষ্টা করতেছি, 2-4টা মানি, আরও 100টা মানি না, তো আস্তে আস্তে মানো, এরকম। তাহলে জেকে লাইফস্টাইল মানে কি এগুলোকে বুঝতে হবে। আন্দাজে খালি ভাত না খাইলে জেকে লাইফস্টাইল হয়, হ্যাঁ। আর যদি খাওয়ার সাথে আরও অনেক কিছু আছে, তাহলে খাওয়া বলছি একবার, আর এতক্ষণ যা বলছে এগুলো কি খাওয়ার সাথে রিলেশন? রোদ্রে যাওয়া, হ্যাঁ, তারপর ঘুমানো, ব্যায়াম করা, এগুলো কি আছে? তো গ্রাউন্ডিং আর্থিং, ঘাসে হাঁটতে হবে, গ্রাউন্ডিং আর্থিং, ঘাসে হাঁটতে হবে।
সার্কাডিয়ান রিদম ঠিক রাখতে, আরও অনেক কিছু আসবে। তারপর হলো স্ট্রেস অ্যাডাপ্টেশন। আপনি গরমে এবং ঠান্ডায়, মানে আমি বরফেও ডুব দিয়ে থাকি, আবার জ্যাকুজি করি গরম পানির মধ্যে, আবার আমি সনাতে থাকি 64 ডিগ্রিতে সনাতে থাকি, আবার আমি মনে করেন যে মানে বরফের মধ্যে ডুবাই। তাহলে আপনার বডি বরফে অ্যাডাপ্টেশন করতে পারে কিনা, হিটে অ্যাডাপ্টেশন করতে পারে কিনা, এটা যদি আপনার ট্রেনিং না থাকে তাহলে বুঝবেন যে আপনি মানে যে কোনো জায়গায়, যেমন হজে গেছেন তো ওখানে মাথা ঘুরিয়া পড়ে দাঁত কিরমিনিতে পড়ে, বুঝলেন না কথা, মানে 55 ডিগ্রি তাপমাত্রা আপনি সহ্য করতে পারবেন না, বুঝছেন? তো এই জন্যে আপনাদেরকে, যারা সুস্থ, আপনি যে সুস্থ, তাহলে আপনি গরমও সহ্য করতে পারতে হবে, ঠান্ডাও সহ্য করতে পারতে হবে। আমার কথা বুঝতে পারছেন? আপনি বরফের দেশে নিলেও আপনি সার্ভাইভ করবেন, আপনার মরুভূমিতে ফেলায় দিলেও আপনি জীবন নিয়ে চলে আসবেন। এ হলো জেকে লাইফ স্টাইল। মানে আমরা আমাদের যারা ফলো করে তাদেরকে হট কোল্ড অ্যাডাপ্টেশন, মানে আমি যেমন পার্সোনালি আমি সনা করে, আজকেও সনা করতে চাইছিলাম, পারি নাই, ওরা আমার টাইম শিডিউল মিলাইতে পারে নাই। তো আজকে রোদ ছিল, ভোরবেলায় আমি রোদে গেছি, কিন্তু এরপরে আবার রোদ চলে গেছে। কিন্তু আমি একদম সূর্য ওঠা থেকে শুরু করে দেখছি কখন উঠছে, কতক্ষণ ছিল, এবং যখন ছিল না মেঘলা তাও জানি, কারণ আমার এটা আইডিয়া আছে। তো আপনাদের এই আইডিয়া আছে কোন দিন চাঁদ ওঠে, চাঁদের সাইজ কি? যারা জানে না তারা জেকে লাইফ স্টাইলের সৈনিক না, কারণ ওদেরকে আকাশে তাকাতে হবে, চাঁদের সাইজ জানতে হবে, সেই হলো যে আবার আইএমএ বীজের রোজা রাখতে হবে। তা এগুলো যদি না জানেন তাহলে আপনি যতই বলেন যে আমি আপনাকে ফলো করি, আমি মানবো না তো। আপনি নিজেরা বড় পণ্ডিত ভাবলে কী হবে? আমি মানবো না তো আপনাকে। তাহলে এই যে সূর্য কখন উঠছে, কখন ডুবে, কখন সূর্য মাথার উপরে থাকে, পুরো এনভায়রনমেন্ট সম্পর্কে অলওয়েজ ব্রেনে আইডিয়া থাকতে হবে, কারণ সেই অনুযায়ী ব্রেন আপনার বডিতে কখন কর্টিসন রিলিজ করতে হবে, কখন এপিনেফ্রিন নর এপিনেফ্রিন লাগবে, কখন ডোপামিন লাগবে, কখন সেরোটোনিন লাগবে, কখন মেলাটোনিন লাগবে, কখন ভিটামিন ডি লাগবে, বডিতে এগুলো তৈরি হবে, এবং সেটা আলোর সংকেতের মাধ্যমে তৈরি হয়। আর যাদের জীবনে এটা নাই, তাদের জীবনে শৃঙ্খলা নাই, তাদের হরমোনের ব্যালেন্স নাই, আর বেশিরভাগ লোকই হরমোনের ব্যালেন্স নাই, পরীক্ষা করলেই মিলে যাবে যে এদের হরমোনের ব্যালেন্স নেই। তাহলে ইনসুলিন হরমোন, এমনকি ভিটামিন ডিও হরমোন, এই কর্টিসলও আপনার এখন হরমোন। তাহলে এস্টেরল গ্রুপ অফ হরমোন হলো টেস্টোস্টেরন, ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন, কর্টিসল, এগুলো এস্টেরল গ্রুপ। ভিটামিন ডিও কোলেস্টেরল থেকে তৈরি, এগুলো এস্টেরল গ্রুপ। কোলেস্টেরল থেকে যা তৈরি সবই এস্টেরল গ্রুপে, কোলেস্টেরল থেকে যা তৈরি, মানে এগুলো সব ফ্যাট দিয়ে তৈরি হয়। তাহলে ভিটামিন ডি ফ্যাটের তৈরি, তাহলে টেস্টোস্টেরন পুরুষের হরমোন ফ্যাটের তৈরি, মেয়েদের হরমোন ইস্ট্রোজেন ফ্যাটের তৈরি। তাহলে যেসব মেয়েদের এই ডিসিপ্লিন ঠিক নেই তাদেরই দাড়ি হবে, মোষ হবে, বুকে লোম গজাবে, ঘাড় কালো হবে, বগল কালো হবে, মাসিক হবে না, মাথায় টাক পড়বে, ব্রণ হবে, বাচ্চা হবে না, পিসিওএস হবে, পিসিওডি হবে সোজা এসে। আর যে সকল পুরুষের ভিতরে এগুলো অ্যাবসেন্স থাকবে তাদের ইরেকটাইল ডিসফাংশন হবে, একটা সময় পুরুষত্ব থাকবে না। আবার সে যখন চর্বি কমানোর ওষুধ খাবে, প্রেশার ওষুধ খাবে, হার্টের ওষুধ খাবে, আবার ওই যে তেল চর্বি খাইতে ভয় পাবে, তো সে সব শেষ, পুরুষত্বের কবর। এবার সে নাম পুরুষ হিসাবে বেঁচে থাকবে, কিন্তু কামের বেলায় নাই। আর যদি স্বামী স্ত্রী দুইটাই রুগিয়া, তাহলে ভাই বোনের মতো সংসার করবে, হেদের ভিতরে ওই সম্পর্কটা নাই, তাহলে বাচ্চাকে আকাশ থেকে পড়বে না। তাহলে স্ট্রেস অ্যাডাপ্টেশন মানে অর্থাৎ হিট অ্যান্ড কোল্ড অ্যাডাপ্টেশন, হিট অ্যান্ড কোল্ড, সান, মাইন্ড হেলথ, এরপর হচ্ছে মানসিক প্রশান্তির চর্চা। তো যারা নিজের মানসিক জিনিসটা কন্ট্রোল করতে পারে না, তার ব্যবহারকে নিয়ন্ত্রণ করতে পারে না, আমার কথা বুঝতে পারছেন? এখন আমার ব্যবহারে যদি কেউ কষ্ট পায় এবং এটা যদি রিপিটেড হয়, তাহলে সেটাই আপনার মানসিক প্রবলেম, এবং আপনি অন্যকে মানসিক প্রবলেমে রাখছেন। আমার কথা, সেটা আপনি ভালো চান বা খারাপ সেটা কিছু যায় না। যেমন আমি ওর ভালো চাই, ভালো চাই, তো বয়স শেষ, ও তো হার্ট ফেল করবে, একটু পরে মাথা ঘুরে পড়ে, এটা হইল না, এটা কোনো ব্যবহার হইল না, এটা আপনি ব্যবহারই শিখেন না। আরে ভালো চাইতেছেন ঠিক আছে, তাই বলে ওরে মেরে ফেলবেন, ও আপনি ভালো চাইতে, এই তোর ভালো চাই, আমি তোর ভালো, বাট ভালো, ও তো বয়স শেষ, ও তো হার্ট ফেল করে ফেলবে। এটা তো ভালো থাকার কোনো, এটা তো সিস্টেমই না, অনেকেই এরকম করে। আমার কথা বুঝতে পারছেন? মানে সে ভালো রাখতে যায় মানুষে খারাপ বানায় ফেলে, তাহলে এটা তো ব্যালেন্স না, এটা তো ব্যালেন্স না। হার্টবিট বাড়ছে, হ্যাঁ বেড়ে গেছে, তো ও ভয় পেয়েছে, তোর ভয় পেয়েছে, তো এইভাবে এইটা হইলো না, এটা তো ভয় দেওয়া হইলো, এটা তো ওরে নার্ভাস করা হলো, এটা তো ওর সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি হইলো, এটা তো ভাই ও ভালো হবে, কেউ তো খারাপ হয়ে যাবে আরও, এটা হইলো না। ব্যাপারটা বুঝতে পারছেন? সো বেশিরভাগ ক্ষেত্রে আপনাদেরকে ডাক্তাররা কেন ভয় দেখায়, বলে এই ডায়াবেটিস জীবনে ভালো হবে না, এই প্রেশার জীবনে ভালো না, কারণ আপনি তখন আর ডিসিশনটা নিতে পারবেন না। আপনার এনজিওগ্রামে নিয়ে আরও 3 জন নিয়ে রুমের মধ্যে আপনার আত্মীয় স্বজন বলবে, এখনও যদি রিং না পড়েন তাহলে একটু পরে মারা যাবে, এখনও রিং মারা যাবে, এই জানেন আপনি কী হবে, ও তো শেষ, ও তো মারা যাবে, ভাই তাড়াতাড়ি রিং পড়েন, তাড়াতাড়ি রিং পড়েন, তো তাড়াতাড়ি ও ভয় চড়ে পড়ায় ফেলায়, কারণ ভয় দিলে মানুষ প্যানিক হয়। আমার কথা বুঝতে, প্যানিক হলে সে ডিসিশন মেকিংয়ে ভুল করে, তখন সে একটা ডিসিশন যা, সে আর তখন নিজে ডিসিশন বলে ঠিক আছে আপনি যা বলেন তাই,
তো একটা প্যানিক রুম আছে, ওখানে নিয়ে বুঝাবে আমাদের যে পিনিক দেওয়ার জন্য, হ্যাঁ যে আপনি শেষ। হ্যাঁ, তো এরকম বহুত লোক আছে যারা এরকম তাদেরকে প্যানিক রুমে নিয়ে বুঝাইছে, হেরা আবার ঘাট তারা কয়েকজন মরে গেলে জামু তো পড়ানো, হেরা আবার মরেও নাই, 10 বছর পরেও মরে না, এখনো বেঁচে আছে। এরও মরে না, এখনো বেঁচে আছে। আমার কাছে এরকম বেশ আছে, ওই যে বুঝাইছে বুক ফাড়াই লাগবে, এখন তো বুক তো ফাড়াই নাই, এখন আবার বলে তার 100% ব্লক নাকি 60% হয়ে গেছে, তারাই বলতেছে, তারাই আবার সব ওষুধ বন্ধ করেছে। সে গেছিল ইন্ডিয়াতে নারায়ণা হাসপাতালে, এবং তার রিপোর্ট সবাই দেখাইছে। এরকম আরও বেশ কিছু রিপোর্ট আমরা পরে পাইছি, হ্যাঁ, যেগুলো তার ফিরে আসার গল্পে আছে। এবং আপনার এই যে আমাদের সাকসেস মিট উইথ ডক্টর জাহাঙ্গীর কবিরাজ। তাহলে ভয় হচ্ছে মানে এই জন্য ব্যালেন্স লাগবে, মনে থাকবে, এই জন্য ব্যালেন্স লাগবে। তা আপনি এই জন্য দয়া করে একটু ব্যালেন্সটা করতে, তাহলে ইমোশনাল ব্যালেন্স। তো যারা আমাদের ফলো করে কিন্তু নিজের ইমোশনকে কন্ট্রোল করা শেখেনি, নিজের মনকে কন্ট্রোল করা শেখেনি, নেগেটিভ চর্চাকে কন্ট্রোল করা শেখেনি, ইগোকে কন্ট্রোল করা শেখেনি, মাইন্ড খাইতে আছে, ইমোশনাল হইতে আছে বারবার এগুলো, তাহলে সে আসলে জেকে লাইফস্টাইল আসল জিনিসই পায় নাই, খালি খাওয়া দাওয়া এসব হাবি জাবি খালি পাইছে, খাওয়া ব্যায়াম ঘুম এগুলো, কিন্তু আসল জায়গাতে সে কিছুই পায় নাই। মানে আসল হলো ইন্টারনাল থিঙ্কিং, যেটা আপনাকে ধ্বংস করবে বা গঠন করবে। খাওয়াটা হচ্ছে তো আউটার একটা স্পেস, কিন্তু আগে তো মানে ফোকাস ইনসাইড, সব কিছু ভেতর থেকে, কারণ আল্লাহ তাআলা আপনাকে এখানেই সব দিয়ে দিয়েছে, এবং এখান থেকে সারা পৃথিবীর নিয়ন্ত্রণ, সব কিছু, সব ভিতরে, সব আপনার সব ভিতরে। তাহলে ইনার ফোকাস ভেরি ইম্পর্টেন্ট। তো ইসলাম ইনার ফোকাস শেখায়, খুশুর সঙ্গে নামাজ পড়তে বলে। তো যারা মানে আল্লাহকেই সঠিকভাবে ভয় পায় না, কোরআনের আয়াত নিজের ভিতরে নাই, কোরআন পড়ে না, নিজে পড়া বুঝা সেভাবে চলে না, এরা যতই যে লাইফস্টাইলের যাই হোক না কেন, অ্যাকচুয়ালি সে ভিতরে শূন্য ফাঁকা, সে আসবে যাবে, তার ইমোশনাল কোনো দিন ঠিক থাকবে না, এবং কোনো এক সময় সে ভেঙে পড়বে অথবা এখান থেকে আউট হয়ে যাবে, যে কোনোভাবে সোজা কথা হলে সে এখানে টিকতে পারবে। শেষ। গ্র্যাটিটিউড, আলহামদুলিল্লাহ, সবাই বলেন মন থেকে কন আলহামদুলিল্লাহ। এটা হলো গ্র্যাটিটিউড অ্যাটিটিউড। এটা সবসময় ইউ মাস্ট বি ভেরি মানে গ্রেটফুল টু ক্রিয়েটর, এবং মানুষের প্রতি এবং সমাজের প্রতি, রাষ্ট্রের প্রতি এই গ্রেটফুলনেস দেখাতে হবে। মানুষকেও মানে সেবা, সবার প্রতি গ্রেটফুল। আমি এই যে আজকে ধরেন, আজকে আমার বাবা মার প্রতি আমি গ্রেটফুল, আমার শিক্ষকদের প্রতি গ্রেটফুল, আপনাদের প্রতি গ্রেটফুল, আল্লাহর প্রতি তো অবশ্যই সবার আগে গ্রেটফুল। তো এরকম আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মানে আমরা সব গ্রেটফুল আমরা, বিকজ আমরা কোন নিয়ামত অস্বীকার করি। আজকে আমি কোথায় ছিলাম, আল্লাহ কোথায় নিয়ে আসছে, এই যে লাখ লাখ কোটি কোটি মানুষের ভালোবাসা, তো এটা তো আল্লাহর রহমত, তো এর জন্য গ্রেটফুল। এবং এই যে আপনারা সাপোর্ট না করলে আমরা আগাইতে পারতাম না, এই যে আপনারা সাপোর্ট দিয়েছেন, আই এম ভেরি গ্রেটফুল টু। এই যে আপনারা আমার কথা শুনতেছেন, এখন না শুনলে আমি কি করতে পারতাম? আমরা কি জোর করে ধরে আইনা শুনাইতে পারতাম? তো এই যে আপনারা ভিডিওগুলো শেয়ার করেন, এই যে সবাইকে জানান, ইত্যাদি ইত্যাদি, মানে গ্রেটফুলের কোনো শেষ নেই। তা আপনি সবসময় গ্রেটফুল থাকেন, এটাতে হিলিং হয়, রিপেয়ার হয়। আর যখন অকৃতজ্ঞ মনোভাব, তারা নিজেরাও শান্তিতে থাকে না, কাউকে শান্তিতে রাখে না। যে এত কিছু পাওয়ার পরও সে এটা পায়নি, সেটা পায়নি, ওটা পায়নি, সেটা পায়নি, এটা পায়নি, মানে কি পাইনি সেখানে ফোকাস, কি পাইছি সেটার দিকে কোনো ফোকাসই নেই। তো বেশিরভাগ লোকই মানে কি পাইছি সেটাতে ফোকাস করে না, কিন্তু কি পায় নাই সেখানে সারাক্ষণ সেটা নিয়ে পিড়াপিড়ি করে। তো এরা নিজেরা তো গ্রেটফুল নাই, এবং এদের এই অ্যাটিটিউডের কারণে এই সংসার, সমাজ, রাষ্ট্র সব কিছু অকল্যাণ এবং অশান্তির মধ্যে থাকে। তাহলে এটা জেগে লাইফস্টাইল গ্রেটফুলনেস বলে, যে তোমরা গ্রেটফুল থাকো, গ্র্যাটিটিউড অ্যাটিটিউড, যে আমরা সবার, আমি আল্লাহর প্রতি এবং সবার প্রতি কৃতজ্ঞ। আজকে আমি যদি এই ফ্যামিলিতে জন্মই না নিতাম, আমাকে যদি আল্লাহ এমন জায়গায় জন্ম দিত যে আমার ডাস্টবিনের পাশে ফেলে দিত, বা আমি পথশিশু হয়ে যাইতাম, বা আরও খারাপ কোনো নষ্ট পল্লীতে যদি আমার জন্ম হইতো, তো কী হইতাম, আমি কি পরিচয় দিতাম, আমার মা অমক তমক এভাবে না। এখন তো আমি বলি যে না, আমার মা এই সেই। তা এখন তাহলে এই যে পরিচয়টা কেন দিতে পারতেছে? আল্লাহ তাআলা আমাকে ওই ফ্যামিলিতে জন্ম দিয়েছে বলে দিতে পারতেছে। এখন এই জন্মের পর কি আমার হাত আছে? নাই। তাই জন্য আপনারা সর্বাবস্থায় দয়া করে একটু কৃতজ্ঞ থাকেন। এই কৃতজ্ঞতা আপনাকে বাঁচাবে অনেক টেনশন থেকে, যে আল্লাহ তো আমার অনেক ভালো রাখছে, অনেক জায়গা থেকে ভালো রাখছে, অনেক কিছু থেকে ভালো রাখছে, আলহামদুলিল্লাহ। আমি আলহামদুলিল্লাহ, আমার এই লাগবে সেই লাগবে, হ্যাঁ মানুষের লাগার তো শেষ না, এত জান্নাত লাগবে, এত মনে করেন 3 উহুদ পাহাড় স্বর্ণ থাকলে আর 1 উহুদ পাহাড় লাগবে, 2 উহুদ পাহাড় থাকলে মানুষের পেট তো কবরের মাটি ছাড়া জীবনে ভরবে না। তাই আর খাই তো কেউ মিটিতে পারবে না, তাহলে যতই দেন, হ্যাঁ খালি আমার এত কিছু লাগবে। তো এই ডিমান্ডিং যারা, তারা কোনো দিন শান্তি পাবে না। তাই জন্য আমরা এরকম হব না। আমরা আলহামদুলিল্লাহ, আমাদেরকে আল্লাহ অনেক ভালো রাখছে। কি ঠিক আছে ইনশাল্লাহ? ইসলামে যা বলে আমরা তাই বলি, কারণ শান্তির ধর্ম এটা, এবং ইনার পিসের জন্য এর কোনো বিকল্প নাই। তাহলে জিকির করা, তাহাজ্জুদ পড়া, চোখের পানি ফেলা, রোজা রাখা, 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে পড়া, দান সাদাকা করা, এগুলো সবই জেগে লাইফস্টাইলের ভিতরে। অতএব এগুলো কোনো ডায়েট ফায়েট না। যারা বলে ডায়েট ফায়েট, এরা মানে ডায়েটের ডও বোঝে না, জেগে লাইফস্টাইলের যেও বোঝে না। আবার বলে কিটো, ওর মাথায় কীট পতঙ্গ আছে এই জন্য। তাহলে মনে থাকবে ইনশাল্লাহ।
তাহলে শ্বাসের ব্যায়াম, খুশুখুজুর সাথে নামাজ পড়া, 5 ওয়াক্ত নামাজ পুরুষরা মসজিদে গিয়ে পড়া, হ্যাঁ, মহিলারা তাদের মতো করে আউয়াল ওয়াক্তে নামাজ পড়ে। এরপর হচ্ছে বিভিন্ন রকম ডিটক্সিফিকেশন, যেমন কফি এনামা, লিভার ডিটক্স, এমন কোনো খাবার আছে যেগুলো আমাদের বডিকে টক্সিন দেয়, যেমন প্রসেসড ফুড, আলট্রা প্রসেসড ফুড। আবার অ্যান্টি ইনফ্লামেটরি খাবার আছে, অ্যান্টি অক্সিডেন্ট খাবার আছে। আমি রোজাতে অনেক খাবারের অনেক কিছু নিয়ে আমি ভিডিও করেছি, তো এখানে আপনার ওই ভিডিওগুলো তো আছে, এছাড়াও আমি আরও করব। হ্যাঁ, যেমন ধরেন এই যে হলুদ অ্যান্টি ইনফ্লামেটরি, যেমন গ্রিন টি, এই যে অ্যান্টি অক্সিডেন্ট, এই যে দেখেন গ্রিন টি, হ্যাঁ, এই যে অ্যান্টি অক্সিডেন্ট, এই যে পাতা দেখছেন, এই যে পাতা, এগুলো হচ্ছে অ্যান্টি অক্সিডেন্ট, হ্যাঁ, এবং অ্যান্টি ইনফ্লামেটরি। এবং এখানে আছে ক্যাটেচিন, বুঝতে পারছেন, ইজি, সিজি, আরও অনেক কিছু আছে যেগুলো খুব স্ট্রং আপনার অ্যান্টি অক্সিডেন্ট। এরপর হচ্ছে আপনার ওই যে মাচা পাউডার আছে, তারপরে আপনার এই যে কাকা মাকা হোয়ানোপ্রো মাচো আছে, হ্যাঁ, তারপর মানে এক একটা, তারপর চিয়া সিড আছে, মানে এক একটা খাবারের এক একটা গুণ আছে, হ্যাঁ। তারপরে এই ব্ল্যাক রাইস আছে, ওখানে কিউরিসিটিন আছে, অর্গানিক আটা আছে। তো আমরা যদি এই খাবারগুলো নিতে পারি তাহলে অনেক সাপ্লিমেন্ট আমার লাগে না, কারণ এই খাবারের ভিতরেই সব অ্যান্টি ইনফ্লামেটরি, অ্যান্টি অক্সিডেন্ট, বিভিন্ন মিনারেলস, বিভিন্ন ভাইটামিনস, বিভিন্ন আমার প্রোটিন, সব কিছু এগুলোর ভিতরে দেওয়া আছে। তো এগুলো খেতে পারলে আমার অনেকটাই, আর আমার ওই সাপ্লিমেন্ট নির্ভর হতে হয় না। তো যারা সাপ্লিমেন্ট খাচ্ছেন আসলে অ্যাকচুয়ালি আমার খাবার থেকে নিতে বলে সবচেয়ে ভালো। আর সাপ্লিমেন্ট লাগলে নিতে হবে, আমি নিষেধ করবো না, তবে খাবার থেকেই মূল জিনিসটা নেওয়াটা হচ্ছে সবচেয়ে উত্তম। ঠিক আছে, মনে থাকবে ইনশাল্লাহ। তাহলে দেখেন ডিটক্সিফিকেশনের জন্য এই যে ঘাম বের হচ্ছে, ডিটক্সিফিকেশন হচ্ছে ঘাম। তারপরে ঘুমাইলে ব্রেন ডিটক্সিফাই হয়, ঘুমাইলে ব্রেন ডিটক্সিফাই হয়, নাহলে ব্রেন উত্তেজিত থাকে, যাই সঠিকভাবে ঘুমাবে না, তার প্রেশার বেড়ে যাবে, তার মেজাজ খারাপ থাকবে, সে চাপ নিতে পারবে না, তো প্রবলেম, তার নেগেটিভ চিন্তা আসবে, বাজে চিন্তা করবে, সো এটা প্রবলেম। তাহলে ঘুম, আমি যদি 8 ঘন্টা না ঘুমাই, সুস্থতা আপনি কীভাবে পাবেন? এরপর বেশি ঘুমানো আবার ভালো না, সেটা এক অলসতার লক্ষণ। যে একজন বলে আমি সারাদিন ঘুমাই, তা তুমি তো মানুষই না মিয়া, তুমি প্যারালাইসিস হলে সবচেয়ে ভালো হতো যে এমনি ঘুমাইতো, হ্যাঁ। তা এখন যাই হোক, তা এই যে ঘুম আর ডিটক্স। এরপর হচ্ছে কফি এনামা, আমি বলেছি কফি এনামা, হ্যাঁ। এছাড়াও আমরা মনে করেন যে বিভিন্ন খাবার আছে, হ্যাঁ, যেটা আর হচ্ছে লিভারকে ক্লিন করে, ফাস্টিং, রোজা রাখা, না খেয়ে থাকা, এটাতেই ক্লিনজিং হয়, না খেয়ে থাকলে হয় ক্লিনজিং হয়, বুঝতে পারছেন। তারপর হচ্ছে যে এই যে আপনার যে কোন অবস্থায় আছে, আপনার ইনসুলিন লেভেল কত, আপনার সুগার লেভেল কত, আপনার হোমায়ের কত, ভিটামিন ডি কত, আপনার ওজন বাড়তেছে কিনা, আপনার ফ্যাটি লিভার আছে কিনা, আপনার এইচজিপিটি কত, আপনার সিরাম ক্রিয়েটিন কত, আপনার হোমোসিস্টিন লেভেল কত, এগুলো হলো আপনি রিস্কে কোথায় আছেন সেটা জানার জন্য। এটা জানা থাকলে বুঝবেন যে আমি কোথায় আছি, অন্তত আপনার অবস্থানটা জানলেন। এরপরে দ্য ডিসিশন ইজ ইয়োর্স, আপনি কি আরও খারাপ অবস্থায় যাবেন না ভালো অবস্থায় যাবেন। আর যে জানেই না সে কোথায় আছে, সে ডাইনে যাবে না বায়ে যাবে, বুঝবে কেমনে? এখন আপনি যদি জানেন আমার হোমায়ার 6, আপনি জানেন 1 আনতে হবে, আপনার একটা টার্গেট আছে। আপনি যদি জানেন ভিটামিন ডি 15, এটারে 90-100 আনতে হবে, আপনার একটা টার্গেট আছে। যে জানেই না হ্যাঁ ভিটামিন ডি কত, হ্যাঁ, তো মনে করবেন আমি ভালো, সে যে ভালো সে মনে মনে ভাবে। তো এরকম বহু লোক আছে, সে ভাবে সে ভালো, কিন্তু সেগুলো কিচ্ছু জানে না, না জেনেই সে মহাসুখে আনন্দে আছে ভালো। তারপর হঠাৎ করে বলে হ্যাঁ আমার কেন হার্ট অ্যাটাক হয়ে গেল, হ্যাঁ আমার রিং 3টা পরানো হয়ে গেল, হ্যাঁ, বুঝতেই পারে না। বেশিরভাগ হচ্ছে এই ধরনের, হ্যাঁ আমার কেন ডায়াবেটিস হয়ে গেল, হ্যাঁ আমার কেন এটা হয়ে গেল সেটা হয়ে গেল। তো এটা কেন হয়ে গেল সে নাকি বুঝতে পারতেছে না, কারণ এগুলো জানে না, এই জন্য সে বুঝতে পারতেছে না। কেন সে ওষুধ ছাড়তে পারতেছে না, বুঝতে পারতেছে না, কারণ সেগুলো জানে না। এগুলো খুব ইম্পর্টেন্ট, আজকের আলোচনা খুবই ইম্পর্টেন্ট, এগুলো সবাই পারলে শেয়ার করবেন। আর বারবার শেয়ার করবো বলতেও ভালো লাগে না, হ্যাঁ, কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ আলোচনা। এবং এটা আমি সবকে, যেমন ইমিউন সিস্টেম নষ্ট থাকলে, হযরত আদম আলাইহিস সালামের সঙ্গে ইমিউন সিস্টেম ছিল, আমার সঙ্গে ইমিউন সিস্টেম, আপনার সঙ্গে ইমিউন সিস্টেম আছে, তাহলে ওনার কোনো ডাক্তার লাগে নাই। কারণ যদি ডাক্তার ছাড়া মানুষ ভালো থাকতো, বুঝতে পারছেন, ডাক্তার ছাড়া মানুষ ভালো থাকতে পারে জীবনেও, পারে, ও পারে। তাহলে হযরত আদম আলাইহিস সালামের সঙ্গে যদি ডাক্তার পাঠাইতো, তাহলে বুঝতাম যে না, ডাক্তার ছাড়া মানুষ ভালো থাকতে পারে না। তখন আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে পৃথিবীতে পাঠানোর সময় সাথে একটা এমবিবিএস ডাক্তারও দিয়ে দিত। কথা বুঝেন নাই? তা আমাদের সবার শরীরের ভিতরে একজন ডাক্তার আছে অলরেডি, সেটা হলো আমার ইমিউন সিস্টেম। এই ইমিউন সিস্টেম ভালো রাখতে হলে আপনাকে এই 1 2 3 4 5 6 90 100 সব ঠিক রাখতে হবে। জেকে লাইফস্টাইল, ওষুধ মুক্ত সুস্থ জীবন।